শুরু করতেছি অর্ধাঙ্গী রোকেয়া সাখাওয়াত হোসেন। যদি প্রথমে বলি, প্রথমে যা জানতে হবে এই তো একই, লেখক পরিচিতি জানতে হবে। শুধু লেখক পরিচিতি জানতে হবে না, অনেক ভালো করে জানতে হবে। তোমাদের বেগম রোকেয়া থেকে অনেক প্রশ্ন আসে, দেওয়া লেখক পরিচিতি থেকে, বিশেষ করে অ্যাডমিশন পর্যায়ে প্রচুর প্রশ্ন আসে। আর আটকে গেলে এই প্রশ্নগুলোর মধ্যে আটকে যাও, কারণ সিম্পল আরেকটা সুবিধা আছে, এই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে খুব বেশি না, হাতে করা কয়েকটা প্রশ্নই কিন্তু। আচ্ছা, শুরু করে দিব। ঠিক আছে, ওকে। তো এই জন্য লেখক পরিচিতি আমরা এটাও পড়বো, তারপর হচ্ছে উৎস, এগুলো সব পড়বো। এরপরে আসি অর্ধাঙ্গীর এই বা আশা একটা কাজ করব, এই সপ্তাহটা হোক, সামনের সপ্তাহ থেকে তোমাদেরকে লাইভ কমায় নিয়ে আসবো। শুধু শনি আর রবিবার 2 দিন থাকবে। যদি সংখ্যায় তোমরা বাড়ো তাহলে বাড়ানো হবে, না তারও কমায় দেওয়া হবে। এটাই কারণ, তোমাদের প্রায় আজকে 1.5 মাস ধরে নিতেছি, এরপরও তোমরা তোমাদের একদম সার্বজনীন ভাবে সবার কাছে পৌঁছে দিতে পারলা না। আচ্ছা, তো অর্ধাঙ্গীর এই গল্পটাকে আমরা 6টা ভাগে ভাগ করেছি। আমরা করি না এরকম না, আসলেই এই মানে 6টা বিষয় নিয়ে লেখিকা আলোচনা করেছেন। যে প্রথমে রোগ নির্ণয় বা মানসিক দাসত্বের যে বিষয়টা, সেটা নিয়ে আলোচনা করেছেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন, কিভাবে আলোচনা করেছেন। আচ্ছা, তো ওটার পাশে এটাও অন্যান্য গুলোর মধ্যে, অন্যান্য নোটগুলোর মতন এখানেও তাই করেছি। পুরা যা আলোচনা করেছে সেটাকে একেবারে সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে, আবার নোট আকারেও দেওয়া হয়েছে যে কি কি বিষয় বলা হয়েছে। খুব বেশি বেসিক আজকে বলবো না, আমরা আমাদের বেসিকের রেকর্ড ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি। রেকর্ড ক্লাসগুলো তোমরা পাবা হচ্ছে 15 তারিখ থেকে। ঠিক আছে, তো এর মধ্যেই হয়তো বই নিয়ে নিও, বই নিয়ে কোর্স অ্যাক্সেস নিয়ে নিও, আর না হলে এমনিতেই হয়তো শুধু কোর্সটা সেটা নিয়ে নিতে পারবা। কারণ আমার রেকর্ডটা যখন আপলোড শুরু করে দিব, তখন কিন্তু কোর্সে আর কোন ফ্রি অ্যাক্সেস দিব না। আচ্ছা, প্রবন্ধের সার সংক্ষেপ, প্রবন্ধের সার সংক্ষেপটাও হচ্ছে এখানে আছে, আমরা আলোচনা করব। তারপর হচ্ছে শিখন বল। ঠিক আছে, ওকে। তারপরে তো প্রশ্ন এমসিকিউ সিকিউ যা কিছু আছে তাই, আর কিছু বেশি কিছু না। তাহলে আমরা প্রবন্ধটার আগে সার সংক্ষেপ আগে একটু পড়ে ফেলি, তাইলে তোমাদের মাথায় ঢুকবে আসলে এটা কি নিয়ে আলোচনা করছে, কিভাবে আলোচনা হয়েছে। এখানে একটা সুন্দর একটা কাজ করেছি, সেটা হচ্ছে সৃজনশীল লেখার জন্য যে মূল পয়েন্টগুলো দরকার সেটা একবারে দিয়ে দিছি। এইটা পড়লে সৃজনশীলে যেইভাবে আসুক, তুমি একটুখানি এইভাবে করে টাচ করতে পারলে সৃজনশীলে ফুল নাম্বারটা পাবা। আমরা সৃজনশীল রিসার্চ করে এই জিনিসটাই করেছি, মানে শিখন ফল অনুযায়ী। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের প্রবন্ধের সারসংক্ষেপ দেখি। তোমাদের সামনে বইটা থাকলে খুব ভালো হয়, তাহলে পড়াটা ধরতে পারবা, পড়াটা বুঝতে পারবা। দেখো, লেখিকা না প্রথমেই রোগের কথা বলেছে, রোগ আর চিকিৎসার উপমা দিয়েছে। এইটার কারণ কি? এটার কারণ হচ্ছে লেখিকা বুঝাতে চাচ্ছেন, মানে তোমাদের আজকে একটা রোগ সম্পর্কে বলবো, নারী জাতির একটা রোগ আছে, এই রোগ সম্পর্কে বলবো। এখন যদি আমি যেহেতু আজকে ওষুধ দিতে নেমেছি, আমি যেহেতু চিকিৎসা করতে নেমেছি, নারী জাতির এই সমস্যাটা সমাধান করতে নেমেছি, তাহলে এটা তো রোগ যদি সমাধান করতে চাই, আগে তো রোগটা সম্পর্কে বলতে হবে। এই জন্য লেখিকা এটাকে রোগ হিসাব করে তারপর আলোচনা করেছেন। বলেছেন এটা কি রোগ, এটা বলছেন দাসত্ব। যে মানসিক ভাবে তার দাসত্ব, মানসিক ভাবে তারা দাস জিনিসটা মেনে নেয়, যে আমাকে যে তাকে যে মানাইতে হবে, মিনতে হবে, এই বিষয়টা সে মেনে নেয়। এই বিষয় লেখিকা বলেছে। তারপর হচ্ছে পর্দার ভ্রান্তি মুক্ত করেছে। লেখিকা বলছে আমি দাসত্ব বলতে যে নারী জাতিকে পর্দা করতে নিষেধ করতেছি, কিংবা পর্দা যে করা যাবে না, এই ভুলটা আমাকে কেউ বুঝেন না। কারণ লেখিকাকে সেই আমলে হুজুরা ইচ্ছা মতন কি করছে, সে ইচ্ছা মতন তার নামে কথা বলেছে যে তুমি পর্দা প্রথার বিরুদ্ধে যাচ্ছ। তখন সেই জন্য লেখিকা বুঝেছে আমি পর্দা প্রথার বিরুদ্ধে হয় না। কারণ নারী তো অনেকে আছে পর্দা করে না, তারাও তো এক ধরনের দাসত্বের মধ্যে আছে। তাদেরকে যারা হয়তো শো অফ করে বেড়াচ্ছে, তাকে যে শো অফটা করতে হবে, এটা তো সে একটা দাসত্ব সে করতেছে। এই বিষয়ে লেখিকা আলোচনা করেছে। এরপর হচ্ছে রাম সীতা ও পুতুল উপমা দিয়েছেন, যে নারী আর পুরুষদের যে উপমা বা উদাহরণ, এটা রাম আর সীতার সাথে দিয়েছে। যে রাম কিভাবে সীতাকে আমরা তুলনা, নারী যে কত ভদ্রলক্ষ্মী নারী, কিন্তু কেন রাম তাকে কিভাবে ব্যবহার করেছে, রাম তাকে কিভাবে শোষণ করতেছে বা কিভাবে তাকে পুতুলের মতো ব্যবহার করতেছে, সেই বিষয়টা উল্লেখ করেছে। তারপর আসছে নারী পুরুষ সম অংশীদার। লেখিকা বুঝাইছে এই যে নারী আর পুরুষ যদি সমান অংশীদার না হয়, বা একটা জিনিসের যদি অনুপাতটা ঠিক মতো না হয়, জিনিসটা খুব বিকৃত এবং খারাপ দেখা যায়। উদাহরণ তুমি চিন্তা করো, একটা মানুষের হাত যদি
হয়তো 5 হাতে একটা হাত হয়তো মনে করো পা পর্যন্ত, আর একটা হাত হয়তো এরকম এই পর্যন্ত, কেমন দেখা যেত? এক কান যদি হয়তো হাঁটু পর্যন্ত, আরেক কান যদি না দেখা যেত, কেমন হতো? এইরকম লেখিকাও এই নানা রকম গাধা ঘোড়া নানা রকম উদাহরণ দিয়ে বুঝিয়েছে নারী পুরুষকে সমান হইতে হবে, তাহলেই সমাজটা সুন্দর দেখা যাবে। তারপর একটা উদাহরণ দিয়েছেন রবীন্দ্রনাথের নবদম্পতির প্রেমালাপ পদ্ধতি উদ্ধতি দিয়ে, যে কিভাবে করে দেখো নারীরা মানে তাদের চিন্তা চেতনা কিভাবে করে নিজেদের এই শিশু সুলভ করে রাখে, বাচ্চার মতন আচরণ করে, এই বিষয়গুলো করেছে। নারী শিক্ষা ও সামাজিক উন্নয়ন এবং সমাজে নারীর স্থান। আচ্ছা, শেষ। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, আখি চলে আসছো, ফারহা, শফিকুল, সবাই চলে আসছো। তাহলে এই গদ্যটা সম্পর্কে কি কি বলেছে সেটা বুঝতে পেরেছো? আমরা এই গদ্যটা আবার একদম শুরু থেকেই কিছুটা, আচ্ছা শুরু না একদম, তাহলে এই আজকে অর্ধাঙ্গীর মধ্যে কি কি নিয়ে আলোচনা করেছে সেই বেসিকটুকু আমরা পেয়েছি। এবার আমরা একদম শুরু থেকেই পড়ি। যদি বেগম রোকেয়ার কথা বলি, বেগম রোকেয়া সেই আমলে তার স্কুল প্রাতিষ্ঠানিক পড়াটা আসলে হয় নাই, কিন্তু সে ঘরে বসে উর্দু, ফার্সি, এরপর হচ্ছে বাংলা, সংস্কৃত, ভাইয়ের কি বলা যায়, তার বাবা খুব ভালো শিক্ষিত লোক ছিলেন, তো বাবা তারপরেও খুব রক্ষণশীল ছিলেন, রোকেয়াদের পড়তে দিতেন না। কিন্তু রোকেয়া তার মধ্যে তার বড় ভাইয়ের সংস্পর্শে, তারপর তার স্বামীর তত্ত্বাবধানে তিনি নিজে থেকে অনেক পড়াশোনা করেছেন। তো নিজে থেকে অনেক পড়াশোনা করার কারণে তার পক্ষে সম্ভব হয়েছে একটা উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়া। তো তারপরে দেখো তার নাম হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন। আচ্ছা, এইগুলো আর বলার কিছু নেই। একটা ইম্পর্টেন্ট সুন্দর তথ্য হইতেছে তার জন্ম 9 ডিসেম্বর, তার মৃত্যু 9 ডিসেম্বর। মানে কতটা একটা ইউনিক না? তোমরা তো অনেক ইউনিক করতে চাও, এই জন্য তোমার জন্মদিনের দিন মরতে চাও। জন্মদিনের দিন মরতে চাও কে কে? অনেক সুন্দর হবে না? মানুষ তোমার জন্মদিন মানে কেক কাটবে আর বিরিয়ানি খাবে, একসাথে হয়ে যাবে, কেক কাইটেই বিরিয়ানি খেয়ে ফেলাইলো। আচ্ছা, তাহলে এই লেখিকারও এই 9 ডিসেম্বরে জন্ম। পরিবার: পিতা জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের, মাতা হচ্ছে রাহাতুন্নেসা চৌধুরী। শিক্ষা জীবন: ভাই বোনের অনুপ্রেরণা বাড়িতে শিক্ষা লাভ করেন, যা ছিল অত্যন্ত গোপনে। এরপর সংসার জীবন: তিনি এই সাখাওয়াত হোসেনের সাথে বিবাহ হন, এই জন্য তার নাম হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তারপর হচ্ছে পুরস্কার যদি বলি, পুরস্কার পেয়েছেন তিনি, বেশ কিছু পুরস্কার পেয়েছেন বা তার নামই পুরস্কার দেওয়া হয়। আরেকটা হচ্ছে মৃত্যু: প্রত্যেক বছর 9 ডিসেম্বরে বিশেষ অবদান রাখার জন্য নারীদেরকে এই এই যে বেগম রোকেয়া পুরস্কার দেওয়া হয়। এই দেখো 9 ডিসেম্বর তার মৃত্যু। আচ্ছা, তারপরে হচ্ছে তার লেখালেখি। লেখালেখি থেকে তো প্রতিটা থেকে প্রশ্ন আসে। সুলতানার স্বপ্ন আর পদ্মরাগ, এই দুটো হচ্ছে তার উপন্যাস। আর তার প্রবন্ধের বই হচ্ছে মতিচুর অবরোধ বাসিনী, এইটা মনে রাখবা। আর এই যে সুলতানা যে স্বপ্ন যে বইটা আছে না, এটা ইংরেজিতে অনুবাদ হয়েছে, ইংরেজিতে ট্রান্সফার হয়েছে, ইংরেজিতে বলা হয়েছে বা লেখা হয়েছে। ওকে, আমরা এই এটা বুঝতে পারলাম, লেখক পরিচিতি সম্পর্কে আইডিয়া পেলাম। তারপরে যদি আসি উৎস, এটা নবনূর নামে একটা পত্রিকায় এটা প্রথম প্রকাশিত হয়। পত্রিকার নাম কি? নবনূর। এটা প্রবন্ধ সাধু ভাষায় লেখা, একটু কঠিন কঠিন এই জন্য তোমাদের লাগে, তোমাদের এটা লাইন টু লাইন পড়াই দিতে পারলে ভালো হতো, কিন্তু এখন আমরা লাইন টু লাইন পড়াবো না, ওটা রেকর্ড ক্লাসে থাকবে। আকি জিজ্ঞেস করছিলা রেকর্ড ক্লাস কবে থেকে শুরু হবে? রেকর্ড আমি এই সপ্তাহে কিছু রেকর্ড নিয়েছি, এডিট কাজ চলতেছে। তো তোমরা এটা আপলোড পাবা হচ্ছে 15 তারিখ, 15 কিংবা 16, 15 তারিখে শুরু বলতে পারলাম না, 16 তারিখে পাবা, এটুক বলতে পারতেছি, 16 তারিখ, ঠিক আছে? কারণ হচ্ছে 27 ব্যাচদের ক্লাসটা শুরু হচ্ছে, তারপর থেকেই 16 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা, এবার দেখো শিখন ফল। ঠিক আছে, শিখন ফল বলতে এই গল্প থেকে কি কি শিখাতে চেয়েছে? শিখাতে চেয়েছে এই যে নারী পুরুষের চিন্তার যে পার্থক্য, সেখান থেকে আমরা যেটা উন্নত চিন্তা করতে পারি, আরো দাসত্ব থেকে বেরিয়ে আসতে পারি, এই বিষয়গুলোই নিয়ে বলা হয়েছে। এবং নারীও যাতে তার অধিকার দেওয়া হয়েছে, যথেষ্ট অনেক বেশি অধিকার দেওয়া হয়েছে, কিন্তু সেই অধিকার সম্পর্কে তাকে তো সচেতন থাকতে হবে, সেই বিষয়ে বলা হয়েছে পাঠ পরিচিতি। আচ্ছা, ওকে, আমরা সংক্ষেপে পুরো ঘটনাটা পড়ে ফেলবো। দেখো কি বিষয়ে বলা হয়েছে। তুমি বইটা খুলো, তোমার বইয়ের একটা অংশ দেখে রাখো, সেখান থেকে লেখো। তার এখানে রোগ নির্ণয় মানসিক দাসত্বের কথা বলা হয়েছে, যে রোগীর চিকিৎসা করার আগে যেমন রোগের অবস্থা জানতে হয়, তেমনি
বলতেছে রোগীর চিকিৎসা করার আগে যেমন রোগের অবস্থা জানতে হয়, তেমনি অবলা জাতির উন্নতির আগে তাদের অবনতি চিত্র দেখানো দরকার। আমি যে আজকে আজকে নারীদেরকে উন্নত হতে বলবো, আর উন্নতি হওয়ার আগে তো তুমি কি অবনতি অবস্থা সেটা তো বলতে হবে তো তোমাকে, কিভাবে তুমি উন্নত হবা। এই জন্য বলছে আমি পূর্বে স্ত্রী জাতির অবনতি নামে একটা প্রবন্ধ লিখেছিলাম। প্রধান রোগ হলো দাসত্ব। আমি সেখানে দেখিয়েছিলাম নারীর আসলে আসল দোষ হচ্ছে দাসত্ব। তার চিন্তার মধ্যে মানসিক ভাবে সে নিজেকেই এখনো দাস হিসেবে চিন্তা করে রেখেছে, ধরে রেখেছে। এই দাসত্ব কিভাবে সমাজকে বিকৃত করেছে তা এখানে আলোচনা করা হবে। তার মানে সেই বইতে দাসত্বের কথা বলা হয়েছে, আর এখন বলা হবে এই দাসত্বটা সমাজে কি ক্ষতি করতেছে। চিকিৎসা বা সমাধানের পথ পরে বলা হবে, পরে বলবো যে কিভাবে করে এটার উত্তরণ করা হবে। লেখক অবরোধ প্রথার বিরুদ্ধে দাঁড়ানি বলেন না, না তার মানে আমাকে কেউ কিন্তু মুসলিম বিদেশি মনে করেন, আমাকে কেউ নাস্তিক বলেন না, আমাকে কেউ পদ্মা প্রথার বিরুদ্ধে মনে করেন, আমাকে কেউ ধর্মের যে একটা সুন্দর নিয়ম আছে সেই নিয়মটার বাইরে আমি চাচ্ছি, আমাকে এমনটা কেউ মনে করেন না। নারী জাতির অবনতি প্রবন্ধে লেখক কেবল পদ্মা বিদ্বেষ না, বরং সমগ্র নারী জাতির মানসিক দাসত্ব বিষয় কেন্দ্র করে লেখা। সব নারী তো অবরোধ বন্দী নন। বলছে এটা কেন, আমি এটা আমার কথাতে কিভাবে বুঝতে পারবেন? ইউরোপ আমেরিকা অনেক নারী দেখা যায়, তারা তো পর্দা করতেছে না, তারা তো ওপেনলি ঘুরতেছে। এই নারীগুলো তারাও কি দাসত্বের মধ্যে নেই? তাদেরকেও তো, তারাও তো এক ধরনের দাসত্বের মধ্যে আছে। তাদেরকেও তো একটা মাথার মধ্যে জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তুমি কি করবা, এই কি বলা যায়, তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমাকে কি করতে হবে, এই কি বলা যায়, পুরুষ যেটা বলে কিংবা সমাজ যেটা বলে তোমাকে সেই পণ্য হিসাবে নিজেকে উপস্থাপন করতে হবে। তা এই জিনিসটাই এখানে উল্লেখ করা হয়েছে। মূল আলোচনার বিষয় হলো নারীদের মানসিক দাসত্ব। তাহলে প্রবন্ধের এই প্রথম অংশে কি নিয়ে আলোচনা করেছে এটা আমরা তাহলে বুঝতে পারলাম। এরপর হচ্ছে প্রবন্ধের দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশে লেখিকা বলতেছে নতুন কিছু শুরু হলে সমাজ আগে গোলযোগ করে, পরে তা মেনে নেয়। বলছে তুমি যদি নতুন কোনো ধারণা নিয়ে আসো, প্রথম বলবে এটা তো এমন কেন, ওইটা এমন কেন, এটা ভালো হয় নাই, ওইটা খারাপ হয় নাই, মানুষ প্রথমত এমন করবে। কিন্তু আচ্ছা লাইভ ঠিক আছে, একটু দেখো তো। একটু যারা লাইভ দেখতে তারা একটু দেখো তো লাইভ ঠিক আছে কিনা, কারণ আমার কাছে মনে হচ্ছে ল্যাগ ল্যাগ করতেছে, নেটে সমস্যা করতেছে। আচ্ছা, বলতেছে নতুন কিছু শুরু হলে সমাজ আগে গোলযোগ করে, পরে তা মেনে নেয়। প্রথম সমাজ একটু ঝামেলা করে, কিন্তু পরে বুঝতে পারে এটা তো ঠিক ছিল। তুমি দেখবা এই পর্যন্ত পৃথিবীতে নতুন কিছু আসলে পরেই কয়েকজন পণ্ডিত থাকে, পাকড়া থাকে, সে এমন ভাবে বলবে ও এখন ঠিক হয়েছে কিনা, এমন এখন ঠিক হয়েছে দেখো। আচ্ছা, উদাহরণ দিয়েছে পার্সি মহিলাদের, পার্সি মানে পারস্যের মহিলাদের। আগে তারা ছাতা ব্যবহারও করতে পারতেন না, মানে ছাতা কেমনে ব্যবহার করে সেটা পারতেন না। এখন মনে করো তুমি প্রথম যখন ছাতা আনছে, কেউ যখন ছাতা ব্যবহার করছে, মানুষ হাসছে যে এটা আবার কি ব্যাপার করতেছে। এখন তারা পর্দা ছাড়িয়েছেন, কিন্তু মানসিক দাসত্ব এখনো কাটেনি। পর্দা ভাঙা মানে স্বাধীন চিন্তার প্রমাণ নয়, বরং পুরুষদের অন্ধভাবে বিলাতি সভ্যতার অনুকরণের ফল। অর্থাৎ এটা ছাড়া কিংবা ধরা এটার সাথে কোনো আমাদের সম্পর্কই নেই। তুমি পর্দা করবা নিজের চিন্তায় যে আমি পর্দা করতেছি কি বলা যায় আমার নিজের সেফটির জন্য। যদি না করো তাহলে তুমি সেটা চিন্তা করবা এই সিদ্ধান্তটা আমারটা আমি নিতেছি। লেখিকা এটা বুঝাতে চাচ্ছেন। তাই মহিলারা নিজেদের জীবনী শক্তি বা সক্রিয় শক্তি প্রকাশ করতে পারেনি, তারা পুরুষদের ইচ্ছা অনুযায়ী চলেছেন। পুরুষ আগে তাদের ঘরে বন্দি রেখেছেন, বলছে তুমি ঘরে বন্দি থাকো, তুমি শুধু আমার জন্য ব্যবহার হও, সেটাই করছেন। আবার যখন পুরুষ বলছে না তুমি বের হয়ে আসো, আমার সাথে তুমিও টকটক করো, আমার সাথে তুমিও ব্লগিং করো, নারী সেটাই করতেছে। তো এটাই বলতেছে এখন পুরুষ টেনে বাইরে এনেছেন, এতে নারীর কোনো বাহাদুরি নেই। এমন পর্দা বিরোধ প্রশংসনীয় নয়। কলম্বাসকে যেমন আমেরিকা আবিষ্কারের জন্য পাগলা বলা হয়েছিল, তেমনি নারী সত্য ও সমধিকারের দাবি সমাজে বাতুলতা বলে মনে করা হয়। বাতুলতা মানে বুঝছো, এই যে পাগল। কলম্বাস বলছিল আমি কি করবো, আমি দেখেছি পৃথিবীতে
এটা ভারতবর্ষ যাওয়ার রাস্তা আবিষ্কার করতে পেরেছি, মানুষ তার পাগল বলেছিল। তো সে তো রাজাকে বুঝাতে পেরেছেন, রাজা তাকে টাকা পয়সাও দিয়েছে, জাহাজও দিছে, যে যাও তুমি তাহলে যাও। কিন্তু এ মনে করে যেতে যেতে, হ্যাঁ, কলম্বাস এক ধরনের পাগলামি করেছেন, তার সে যেটা আবিষ্কার করতে চেয়েছে সেটা আবিষ্কার করতে পারেনি, কিন্তু আরেকটা জিনিস আবিষ্কার হয়ে গেছে। তো লেখিকা এটাই বলতেছে যে প্রথম প্রথম কিছু মানুষ কি বলবে, আমি যে কথাগুলো বলতেছি, এই যে একটা সুন্দর কথা বলতেছি, মানুষ না বুঝে প্রথমেই আমার কিছু বিরোধিতা করা শুরু করবে। ওই যে কলম্বাসের বিরুদ্ধে মানুষ তো করেছিল, কিন্তু লাভ তো হয়েছে। পুরুষেরা যতটুকু সম্মান দেয় তা যথেষ্ট নয়। সমাজ কালী বা শীতলার মতো দেবীর পূজা করে, কিন্তু বাঘিনী সিংহীর নাগিনীদের ভয়ও পূজা করে। তাই প্রকৃত পূজা হয় নারী হিসেবে নয়, বরং তাদের লেখিকা বলতেছে, এই লাস্টের উদাহরণ দিচ্ছে যে দেখো পুরুষটা যে সম্মানটুকু দিচ্ছে এটা যথেষ্ট না। কারণ কি, পুরুষটা অনেক সময় কি হয়, কালী কিংবা শীতলার মতো দেবীদের পূজা করে, কালীকে এরকম জিবা টিবা বাইক করে কি রাখছে পূজা করে। তো পূজা লেখিকা বলতে যাচ্ছে, কিন্তু বাঘিনী সিংহী নাগিনীকেও ভয় পায়, আবার দিকে বাঘটাকেও ভয় পায়। তাই প্রকৃত পূজা হয় নারী হিসেবে নয়, বরং তাদের ভয়ঙ্কর রূপকে পূজাটা করে। তার মানে নারীকে ভয়ঙ্কর মানে লেখিকা বুঝিতেছে ভয় পাও, বা তুমিও পুরুষের এত বিগলিত হয়ে যাও না। ওইটা উল্টায় গেছে, লেখিকা এখন বর্তমানে থাকলে পরে তার গদ্য উল্টায় নিত। সে বলতো উল্টা এখন নারীর দাপটে পুরুষটা টিকতে পারছে না। আচ্ছা, তারপর তৃতীয় নম্বর ভাগটা, এই ভাগের মধ্যে লেখিকা উদাহরণ করতেছে যে গুরুরা নারীদের শিক্ষার জন্য সীতাকে আদর্শ দেখান। সীতা পর্দানসীন ছিলেন না, তবে রামের সঙ্গে তার সম্পর্ক ছিল পুতুল ও বালকের মতন। এটা একটা গুরুত্বপূর্ণ লাইন, একটু খেয়াল করিল। তোমাদের প্রশ্ন এরকম আসে, কেন সীতাকে পুতুলের সাথে তুলনা করা হয়েছে, এই কারণটা কি? প্রথম হচ্ছে, রাম সীতাকে ভালোবাসতেন, আবার অবহেলা কষ্ট দিতেন। এতে বোঝা যায় তিনি সীতাকে নিজের সম্পত্তি বা স্বামিত্ব হিসেবে দেখাইছেন। ভালোবাসতেন, কিন্তু বিষয় হচ্ছে আমি যেমন পুতুলকে যেমন ভালোবাসি, যেমন ব্যবহার করতে চাই, যা করতে চাই যেমন করতে পারি, তোমাকে যেন তাই করতে পারি, এই জিনিসটা বুঝে আনছেন। এবং এটা বোঝানোর জন্য লেখিকা অনেকগুলো বিষয় উপস্থাপন করেছেন। যেমন কি কি বিষয় উপস্থাপন করেছেন বলছে, যেরকম ধরো পুতুলকেও তো আমরা ভালোবাসি, পুতুলকেও বুকে জড়ায় ধরে রাখি, পুতুলকেও কি করি, আদর করি, কিন্তু মন চাইলে এটা ফালাই দিতে পারি, মন চাইলে হাতটা এটা মচু দিতে পারি, তাই না? অর্থাৎ ওই নারীটাও এরকমই ব্যবহার ছিল, যে পুতুলের মতন। হ্যাঁ, অবশ্যই নারীকে ভালোবাসে, আদর করে, স্নেহ করে, কিন্তু আবার ব্যবহারও করে। লেখিকা এই জন্য সীতাকে বা নারীদেরকে, পুরুষের যে স্বামীর ব্যবহারটাকে পুতুলের সাথে তুলনা করেছে। এই গদ্যটা তোমাদের 13 সালে ছিল, পরে বাদ দিয়ে দিছে, এখন আবার দিছে। বিগত সরকার আমলে এটা ছিল না। আচ্ছা, এবার আমরা আসি চতুর্থ ভাগে। এইখানে শিক্ষা ও সামাজিক বৈষম্যতা তুলনা করেছে। নারীকে শিক্ষার সুযোগটা দেওয়া হয় না, এখন দেওয়া হয়, সেই সময় দেওয়া হতো না। না দেওয়ার কারণে নারীটা আসলে পিছিয়ে ছিল। আর এখন যে শিক্ষা নারীদেরকে সুযোগ দেওয়া হইতেছে, গত 7-8 বছরে আমরা তো দেখছি, গত 6 বা 7 বছর ধরে নারীরা একেবারে প্রতিটা ভোটে ফার্স্ট হচ্ছে, প্রতিটা ভোটে, শুধু ফার্স্ট না, একদম প্রথম 10 জন, 50 জন, 100 জন সব নারী। এখন বলতে পারো ঢাবিতে তো চান্স গুলোর মধ্যে পুরুষের সংখ্যা বেশি, হ্যাঁ এটা ঠিক। চাকরিতে আগে দেখা যেত 5 থেকে 6% নারী, যেমন এখনো তুমি যদি দেখো জজ, তারপর হচ্ছে তুমি যদি এই বড় বড় বিসিএস ক্যাডার দেখো, সেখানে নারীদের সংখ্যা কিন্তু কম। কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কিরকম ধরো কেমন দিন দিন বেড়ে যাচ্ছে। ধরো আজ থেকে 10 বছর আগে, 30 বছর আগে একজনও ছিল না, 30 বছর পরে একজন হয়েছে, গত 10 বছরে গড়ে তো 5 জন করে হচ্ছে। আগে তো নারীরা স্কুলেও যে পড়া যেটা পারবে সেটাও পারতো না, মানে স্কুলে মোটামুটি ভালো স্টুডেন্টদের মধ্যে তাদের কাতারটা একটু পিছন দিকেই ছিল, পুরুষটা একটু সামনের দিকেই ছিল। এই যত দিন যাচ্ছে, নারীকে পড়ার শুরুটা দেওয়া হয়েছে, যত দিন যাচ্ছে আস্তে আস্তে পুরুষটা পিছাচ্ছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে ওই চাকরিতেও হার বাড়তেছে। যেমন ধরো আমাদের সময় 16 সালে ভার্সিটিতে নারীর অনুপাত ছিল 23, এই বছর নারীর অনুপাত হচ্ছে 47। আশা করা যায় আগামী 1-2 বছরের মধ্যে পুরো ছেলেরা মানে চান্সই পাবে না, নারী যা চান্স হবে সেই নারীদের। এখনই তো এরকম অবস্থা। এই যে ক্লাসগুলো করতেছো, তোমার ছেলে কজন আছো আর মেয়ে কজন আছো, তুমি দেখবা যে ওদের অ্যাটেন্ডেন্স, উপস্থিতি, পড়ার আগ্রহ আরো বেশি।
তো এই ডোমিনেশনটা দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। লেখিকা সেটাই বলছে, শিক্ষা ও সামাজিক বৈষম্য। সমাজে নারী পুরুষের শিক্ষার ও জীবনের ধারা সম্পূর্ণ আলাদা। রবীন্দ্রনাথের নবদম্পতির প্রেমালাপ উদাহরণ টেনে লেখিকা বলেছেন, মেয়েদের ছোটখাটো তুচ্ছ বিষয়ে শিক্ষা দেওয়া হয়। এদের শেখানো হয় কেমনে কাপড় সিলাবা, কেমনে করে হাড়ি বানাবা, কেমনে করে হাড়ি পাতিল মাজবা, এই তারা শিক্ষা দেওয়া হয়। এই কথাটাই আর কি উল্লেখ করেছে, যে তুমি কিভাবে করে ওই বালিশের কি বলে, যেখানে পুরুষরা, এটা তো এখন না, ওই সময় হয়তো দেখে বলতেছে, মানে যেই সময় পুরুষরা গ্রহ নক্ষত্র চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কত এটা মাপতেছে, নারী তখন মাপতেছে হচ্ছে এই বালিশের কভারের দৈর্ঘ্য প্রস্থ কত। আচ্ছা, পঞ্চম ভাগে উদাহরণ দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে। বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নারীদেরকে অনেক সম্মান দিয়েছেন, কন্যাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তারপরে হচ্ছে তিনি প্রকৃত মর্যাদা দিয়েছেন। সুতরাং তিনি কিংবা তার আদর্শটা যদি এখনো থাকতো, তাহলে নারীরা আসলে সেই দুর্দশায় বা অসম্মানের মধ্যে পতিত হতো না। এরপরে লাস্টে উদাহরণ দিছে যে তারা নারীদেরকে যে খালি রান্না আর সেলের কাজে লাগায় রাখা হয়, লেখে বলছে না, এই জন্য আমাকে বললেন না, আমি বলতেছি যে রান্না আর সেলের কাজ নারীরা করবে না, এরকম কিছু না। অবশ্যই এগুলো জীবনে প্রয়োজনীয় শিক্ষা, কিন্তু এটা তো পুরুষদেরও শিক্ষা উচিত। মানে কেমন জানি দেখো, কাপড় ধোয়া এটা মেয়েরা করবে কেন, এটা তো পুরুষের কি কাপড় পরে না, তারও তো কাপড় ধোয়াটা শেখা উচিত। এরকম আর একটা বিষয়, নারী শারীরিকভাবে দুর্বল হতে পারে, কিন্তু তাই বলে পুরুষের প্রভু হওয়ার অধিকার নেই। সমাজের সবাই একে অপরের সাহায্যের প্রার্থী, যেমন ডাক্তার ব্যারিস্টার পরস্পরের উপর নির্ভরশীল। ডাক্তারের যেমন ব্যারিস্টারকে লাগবে, ব্যারিস্টারের তেমন কি লাগবে, ডাক্তারকে লাগবে। নারী পুরুষ আসলে একে অপরের অর্ধাঙ্গ, শ্রেষ্ঠ নিকৃষ্ট নয়, অর্থাৎ একটা নিকৃষ্ট অঙ্গ না, শ্রেষ্ঠ অঙ্গ, প্রায় অর্ধেক অঙ্গ। এই জন্য লেখিকা বলছে, মানে সর্বশেষ তার ডিমান্ড বা দাবি ছিল একটাই, যে নারীকে পুরুষের এই অর্ধাঙ্গ, ইংলিশে যেটাকে বলে বেটার হাফ, এই হিসাবেই দেখা হোক। শেষ। এই লাস্টে বলছে, তাই স্বামী শব্দের বদলে অর্ধাঙ্গ শব্দ প্রচলিত হওয়া উচিত। ও মানে আমি যে জিনিসটা গত কয়েক বছর ক্লাসের মধ্যে আলোচনা করলাম, দেখলাম কি তার মানে এর আগে বেগম রোকেয়া রানী একটা প্রবন্ধ লিখে ফেলেছে, তাই তো? যেমন আমি ক্লাসের মধ্যে বলেছিলাম, এই যে দেখো স্বামী, স্বামী শব্দের অর্থ হচ্ছে প্রভু। এখন কোন একটা যতগুলো স্বামী, যতগুলো শব্দ সমার্থক শব্দ আছে, স্বামী, পতি, তারপর হচ্ছে আর কি কি বলে স্বামীরে, জামাই, যে শব্দগুলো, প্রতিটা শব্দই হচ্ছে ভালো না। যেমন স্বামী শব্দ হচ্ছে প্রভু, পতি শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর। তাহলে স্বামী কেমনে ঈশ্বর হয়? তাহলে কি নাম ডাকবা, জামাই বলে ডাকবা? জামাই নামটা ভুল। কেন? জামাই তোমার না, জামাই হচ্ছে তোমার মেয়ার কিংবা বাবার। এটা আমি কোনদিন বলছিলাম কিনা জানি না। জামাই কার? জামাই হচ্ছে মা আর বাবার হচ্ছে জামাই হয়, মেয়ের জামাই হয় না। মানে জামাইটা হচ্ছে আমার মেয়ের জামাই। তাহলে মেয়ের জামাইলে তোমার মেয়ের যখন বিয়ে দিবে তখন তুমি তার জামাই বলবা। মেয়েরা কি বলে? তার বাপ মার জামাই রে নিজের জামাই বলে। কে আসছে? আমার জামাই আসছে। তোমার জামাই আসে না, আসছে হচ্ছে তোমার মা বাবার জামাই। ঠিক আছে, এই তো আমরা আমাদের আলোচনা করলাম, এখন আমরা এমসিকিউ তে চলে যাব, কি বলো? হুম, এমসিকিউ প্র্যাকটিস করবো না, আজকে এই পর্যন্ত থাকবে?
কই ইয়ে দাও নেই, প্র্যাকটিস শিট দাও নেই, কি দিলাম? ঠিক আছে স্যার, ইসলামের দোহাই দিয়ে কিছু নির্বোধ মানুষরা নারীকে ঘরবন্দি করে রাখে। আচ্ছা হ্যাঁ, না ঘরবন্দিটা আসলে মূল বিষয়টা না, মূল বিষয়টা হচ্ছে যে যার মতন কাজ করবে, বাইরে যেতে সে বাইরে যাবে, বরং তাকে বাইরে যাওয়ার যে সিকিউরিটি সেটা তো সবাইকে মিলে নিশ্চিত করতে হবে, পুরো সমাজ। কি ব্যাপার, কোনটা দিছো? শুরু করব আমি পরে, যে আপনাদের প্র্যাকটিস সেটা পাচ্ছি না, এখান থেকে উত্তর তো উত্তর করা আছে। ঠিক আছে বলো, আমি তাহলে আজকে এমসিকিউ প্র্যাকটিসটা তাহলে করলাম না, যেহেতু যে হয় নেই, হয়েছে। একটু অপেক্ষা করো তাহলে। এটা কোথেকে আসলো? আচ্ছা শোনো, আমি অর্ধাঙ্গী থেকে করছো তা দেও না এখানে এটা, ঠিক আছে? অর্ধাঙ্গীর পিডিএফটা দিয়ে দিচ্ছি গ্রুপে, তোমরা একটু পিডিএফটা চেক করো, চেক করে এটার অনুধাবন এমসিকিউ বা কোনটা কোনটা বুঝো না সেটা একটু বলো, দাও তো গ্রুপে দিয়ে দাও পিডিএফটা, আগে না করলো একবার। করছিলাম, করে তো দিলাম এই জায়গা। হুম, ঠিক আছে, তোমরা পিডিএফটা দেখো, দেখে সেখান থেকে কোশ্চেন করো, পাঠাই দিছি দেখো, বেশ করে অনুধাবনমূলক কোনো কোশ্চেন থাকলে করতে পারো, এটাতে লাইভে সলভ হয়ে যাক।
হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি? গ্রুপটা বই আকারে বের করা দরকার, কারণ আর মানে হচ্ছে তো সাজিয়ে লেখা খুব কম। হ্যাঁ আচ্ছা, বই আকারে আসবে, এটা বইয়ের জন্য আসলে কাজ করছি। অ্যাডমিশনের ক্লাস রুটিনটা কই পাবো? অ্যাডমিশনের ক্লাস রুটিনটা মূলত তোমাদের গ্রুপে তো দিয়ে দিছি, দেখো এই সপ্তাহের ক্লাস রুটিনটা তোমার মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে। ওকে, আমি আসলে এটা বইয়ের জন্যই করতেছি, এবং তোমাদের ওই যে বইয়ের মধ্যে একটা কাজ করব, তখন তোমার একটু হেল্প করো। বইটার মধ্যে একটা রাখবো হচ্ছে 7 days চ্যালেঞ্জ, অর্থাৎ তুমি লাইব্রেরি থেকে কিনো, রকমের থেকে কিনো, যেখান থেকে কিনো, কেনার পরে তোমরা একটা পোস্ট করবা যে এর থেকে সাজানো গুছানো নোট কারো কাছে আছে কিনা, যদি কারো কাছে থাকে তাহলে তো হইলই, না থাকলে আমরা চ্যালেঞ্জ পোস্ট আর কি, তাতে যেটা প্রচারণা চালানো হয়ে গেল, এবং আমরা যাচাই করে ফেললাম যে আসলে এর থেকে সাধারণ নোটটা আসলে আসলে আছে কিনা, সেটা দেখা হয়ে গেল। ওকে, ঠিক আছে, আজকে তাহলে আর ক্লাস নিচ্ছি না। তোমরা ভালো থাকো, আবার দেখা হবে আমাদের আগামীকালকে। আগামীকালকে টপিক হবে হচ্ছে প্রতিদান। প্রতিদানটা ইজি আছে, সুতরাং আমরা ওই এক ক্লাসের মধ্যে একেবারে সব করে ফেলবো, বেসিক টেসিক সব যা কিছু আছে সব কিছু আমরা ওই এক ক্লাসে করে ফেলবো। আর একটা জিনিস তোমরা করে ফেলবা, সেটা হচ্ছে পরের দিন আমরা দেখো একটা স্লেশ দিয়ে দিছি আমাদের রুটিনের, দেখছো আমাদের রুটিন, যে রুটিনের মধ্যে কি দেওয়া, রুটিনের মধ্যে দেওয়া দিনলিপি বা সমাস। তোমরা নিশ্চয়ই কোনটা করতে চাও? সমাসটা করতে চাও। কিন্তু এই যে স্টুডেন্ট অবস্থা হয়, তাহলে আমি এই জন্য ক্লাসের আগে জানা নিব যে কয়জন ক্লাস করবা। তো সেই উপর অনুপাতে হিসাব করে, হয় অন্তত যদি 20 জনের মতন হয় তাহলে সমাসটাই পড়াবো, না হলে দিনলিপি পড়ায় তত তাড়াতাড়ি ক্লাস শেষ করব। ওকে, আমাদের রেকর্ড ক্লাস শুরু হয়ে গেছে, আমরা এখন বেশি বেশি রেকর্ড ক্লাসে দিকে বেশি মনোযোগ দিব। এই জন্য বলবো যে তোমরা কি করো, এঙ্গেজিং বাড়াও। তাহলে আজকে তোমাদের ধন্যবাদ জানিয়ে, যারা ছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।